স্টার্ট করবো? স্টার্ট করবো। গুড ইভিনিং প্রিয় শিক্ষার্থী। এইচএসসি এক্সাম ইন 2020 and 21। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। অনেকগুলো ক্লাস করেছো সম্ভবত, এবং আমি আজকে এসেছি তোমাদের সমাসের বাকি অংশটা কমপ্লিট করার জন্য, এবং সাথে সাথে চেষ্টা করব প্রত্যয়টা শুরু করতে। এবং প্রত্যয়টা সব মিলিয়ে আমি 20 থেকে 25টা প্রত্যয় তোমাদের শেখাবো। আশা করি এটা প্র্যাকটিস করলে, যেহেতু সমাসের অথবা প্রত্যয় আসে, সুতরাং সমাসের অথবা কিন্তু প্রত্যয়। ওয়ালাইকুম আসসালাম, সাজিদ দোহা আসছো, সাজিদ দোহা, তারপরে আবতাহি আরিফিন আসছো, ইয়াসিন রহমান আসছো, ঠিক আছে, ভেরি গুড। আর কই তোমরা? তোমাদের আজকে আমি সমাসের ফিনিশিংটা, মার্জিয়া ডাকো, সাকিব আহমেদ, আরশাদ বিন আনিস, মার্জিয়া হোসেন, প্রিয়া। আচ্ছা, সবাই আসো, সবাই আসো। সমাসের শেষ অংশ এবং আমরা প্রত্যয়টা শুরু করব। ওয়ালাইকুম আসসালাম আরশাদ, আপনার সাউন্ড শোনা যায় না। হ্যালো স্যার, হ্যালো সাকিব, হ্যালো আরশাদ, শোনা যায়? ওয়ালাইকুম আসসালাম, দেখো একটু সাউন্ড শোনা যায় কিনা, বোর্ডটা লেখা ঠিক আছে কিনা। আজকে দেখো আমরা শুরুই করি, তোমরা যে আসছো আমরা এখনই শুরু করব। কি শোনা যায় না দেখা যায় না, একটু কমেন্টস করো, শোনা যায় অথবা দেখা যায় কোনটা। আমি কিন্তু সবই শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি। একটু আমাকে আসিফ উদ্দিন, মনসুর রহমান, তোমরা একটু বলো তো আমাকে, তোমরা কি আমাকে শুনতে পাও? নার্জিস খান, হ্যালো, হাই, কেমন আছো? নার্জিস কেমন আছো? শোনা যায় স্যার, ভেরি গুড। আসিফ উদ্দিন, মনসুর, শোনা যায়, ঠিক আছে, ভেরি গুড। এইটাই তো, ওকে ওকে ওকে, আর দু একজন আসুক, ঠিক আছে, অল ওকে, এভরিথিং ওকে, ওকে ফাইন। আচ্ছা দেখো, আমরা প্রত্যেক সমাস থেকে কিন্তু বেশি করছি না, 4টে কি 5টা করে করছি। আমরা গতকাল নৃত্য সমাস করেছিলাম, আমি বলেছিলাম নৃত্য সমাসে যেগুলো দিয়েছি এগুলো আসবে। এরপরে আমরা উপমান কিছু করেছি, উপমিত কিছু করেছি, উপপরিণয়, মধ্যপদলোপী। অনেকেই কাল বলেছিল যে মধ্যপদলোপী, হ্যাঁ, মধ্যপদলোপীটা খুব ইম্পর্টেন্ট সমাস, এটা থেকে আমরা সবসময় একটা দুটো পাই। এটা আজকে শেখাবো, মধ্যপদলোপী কর্মধারা শেখাবো। আর আমি শেখাবো তোমাদের রূপক কর্মধারাটা 3-4টে আছে, এটা শেখাবো। আর বাকি যে আছে, আমি বহুব্রীহিতে কিছু ব্যতিহার বহুব্রীহি শেখাবো আমরা, আর নয় তৎপুরুষ। মোটামুটি আমরা এই কয়টা যদি কমপ্লিট করতে পারি, সব মিলিয়ে আমরা 15-20টা সমাস সলভ করবো। আশা করি এর মধ্যে গতকাল এবং আজকে মিলিয়ে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। তোমাদের একটু বেশি বেশি জয়েন করলে কি হবে, এই সমাজগুলো যে এক্সট্রা সময় পেয়েছো, এই এক্সট্রা সময়ের মধ্যে যতটুকু যে কাজটা করছো, গ্রামারটা ফুল মার্কস পাওয়ার উপযুক্ত আমি করে দিচ্ছি। কিন্তু তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করবে, কোথায় ভুল হলে। আর আজকে কিন্তু আমি তোমাদের একটা 5 মার্কসের পরীক্ষা নিব, সমাসটা আমি 5টা করতে দিব। তোমরা ব্যাস বাক্য এবং সমাসের নাম আমার লিখে পাঠাবে, এসএমএসই পাঠাবে, কিন্তু ক্লাসটা শেষে পাঠাবে। আমি আগামী কালকের ক্লাসে এগুলো সঠিক উত্তর দিব, এবং তোমরা যারা পেরেছো তাদের জন্য যদি কখনো দেখা হয় তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করব, ঠিক আছে? আমি মাত্র 5টা সমাস দিব,
এগুলো করে আমার এসএমএস তো মানে টেক্সট করে দিবে। ঠিক আছে, আমরা আজকে শুরু করলাম মধ্য পদলোপী কর্মধারয় সমাস। নামটা মনে রেখো। আমরা সরাসরি গণিত না করে মধ্য পদলোপী কর্মধারয়। তোমরা দেখো মধ্য পদলোপী, এখান থেকে শব্দের অর্থ মধ্য মানে মাঝে, পদ মানে একটা পদ, লোপী মানে লোপ পাওয়া। তাহলে কি হলো? মধ্যের পদ লোপ পাবে। তোমরা তো জানো যে কর্মধারয় সমাসে সাধারণত আমরা বলেছি যে অথবা সে অথবা যেই সেই এই জাতীয় হলে হয়, কিন্তু স্পেসিফিক এটা সাধারণ কর্মধারয়ের কথা বললাম। কিন্তু কিছু মধ্য পদলোপী কর্মধারয় সমাস আছে, এই কিছু সমাস আছে যে সমাসগুলো নিজস্ব স্টাইলে চলে, যেমন উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, রূপক কর্মধারায় এবং মধ্য পদলোপী কর্মধারায়। ঠিক আছে, আমি আরো একটু সামনে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখো তাহলে কি হলো? মধ্য মানে মাঝ, পদ মানে পদ, লোপী, তারপরে কর্মধারয় সমাসের যা আছে তাই হবে। তাহলে মধ্য পদলোপী কর্মধারয় সমাসের মধ্যে প্রথম দিচ্ছি, দেখো আয়কর। আমরা আবার সেই এটা বলে দিচ্ছি, আমরা এই জায়গায় একটা দিব। এই জায়গায় যে তোমাদের পরীক্ষা আসবে এটার নাম হবে সমস্ত পদ। ঠিক আছে, সমস্ত পদ, এটার নাম হবে ব্যাস বাক্য, আর সবশেষের নাম হবে সমাসের নাম। ঠিক আছে, তোমরা উত্তর দিবা। এটা পরীক্ষায় দেওয়া থাকবে, তোমাদের এটা দিতে হবে ডাইরেক্টটা। তাহলে প্রথম দেখো, আমরা খুব সহজ, এখানে দেখো সিংহাসন। এইটা এত সহজ যে তোমরা অনেকেই মনে করো যে পরীক্ষায় আসে কিন্তু সিংহাসন। তারপর দেখো আমি বই থেকে যেগুলো পড়েছে সেইখান থেকে আমি একটু দেওয়ার চেষ্টা করব। আয়কর, এখানে কি হলো? আয়কর। ঠিক আছে, তারপরে আমি আরেকটা দিচ্ছি মধ্য পদলোপী কর্মধারয় সমাসে। দেখো শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী। ঠিক আছে, এরপরে সাহিত্য সভা, সাহিত্য সভা। তারপরে দেখো সাহিত্য সভার পরে লেখো সন্ধ্যায় জ্বালানো হয় প্রদীপের দরকার নেই। সাহিত্য সভা, হাঁটু জল, হাঁটু জল। তারপরে লেখো পলান্ন, পলান্ন। তারপরে স্মৃতিসৌধ। আশা করি আর কিছু লিখতে হবে না, এর মধ্যে থেকেই পাবেন। করা দিয়েছি 1 2 3 4 5 6 7, এই 7টাই বেশি চলে আসছে। অনেক জায়গায় আয়কর এসছে। দেখো এখন আমরা এটা ব্যাস বাক্য করলে কি হয়? প্রথমটা দেখো, প্রথমটা সবাই পারো। সিংহ, চিহ্নিত, আসন। তোমরা যদি সিংহ মার্কা করো সমস্যা নাই, মার্কা দিলেও হবে। তারপর দেখো আয়ের নিমিত্ত, নিমিত্ত কর। ঠিক আছে, আয়ের নিমিত্ত কর দাও। তারপরে হচ্ছে অথবা এটা উপর দাও, আয়ের উপর কর, আয়ের উপর কর দিলে ভালো হয়। আয়ের উপর ধার্য কর দাও, আরো সুন্দর হবে, ধার্য কর। ঠিক আছে, তারপরে লেখো, আমরা লিখব জয় মুকুট। জয় মুকুটটা দিয়ে দাও, জয়, এটাও আসছে, মুকুট। এইগুলো দেখো শিক্ষা, বিষয়ক,
মন্ত্রী। তারপরে সাহিত্য বিষয়ক সভা। তারপরে হাঁটু পরিমাণ জল। তারপরে পল, পল মানে মাংস, মিশ্রিত অন্ন। তারপরে স্মৃতি রক্ষার্থে সৌধ। তারপরে দেখো জয় সূচক মুকুট। তারপরে আরেকটা হয় শহীদ মিনার। দেখো এটাও আছে শহীদ মিনার, শহীদ স্মরণে মিনার। এখন দেখো এর মাঝখানে সবগুলো দেখো, আমরা প্রথম কি বললাম, সিংহাসন বলেছি, সবগুলো লেখে। এর মধ্যে দেখো সিংহাসন, আয়কর, শিক্ষামন্ত্রী, সাহিত্য সভা, প্রথম তিনটে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে কি হলো, সিংহ চিহ্নিত। দেখো চিহ্নিত শব্দটি উঠে গেছে। আয়ের উপর, দেখো আয়ের উপর ধার্য শব্দটা উঠে গেছে, শিক্ষা বিষয়ক শব্দটা উঠে গেছে, সাহিত্য বিষয়ক শব্দটা উঠে গেছে, হাঁটু পরিমাণ শব্দটা উঠে গেছে, মিশ্রিত শব্দটা উঠে গেছে। হ্যাঁ স্যার, ধার্য না দিলে হয়, ধার্য না দিলেও হবে, আয়ের উপর কর দিলেও হবে, সমস্যা নাই, তোমরা এটা না দিলেও হবে। হ্যাঁ, তাহলে এটা এখানে দেখো মাঝখানে, এই দেখো সবগুলো মাঝখানে পদ আছে। হ্যাঁ, এই মাঝখানের পদ একটাও দেখো, সব মাঝখানের পদগুলো ডিলিট হয়ে গেছে। তো যেহেতু এই শব্দগুলো আমি কি বলেছি, মধ্য মানে মাঝ, পদ মানে পদ, লোপী মানে লোপ পাওয়া, মাঝের পদ লোপ পেয়ে যে কর্মধারয় সমাস হবে সেটার নাম মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে আমাদের এই পদগুলো কোথায় যায়, এই পদগুলো দেখো সিংহাসন থেকে উঠে গেছে। তাহলে এইগুলো সবই এই সমাসের, সব সমাসের নাম হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। হ্যাঁ, আশা করি এর মধ্যে থেকেই তোমরা মধ্যপদলোপী কর্মধারয় সমাস, ওকে ক্লিয়ার? আশা করি মধ্যপদলোপীগুলো তোমরা বুঝতে পেরেছ। মধ্যপদলোপী থেকে কিন্তু মাস্ট একটা দুটো আসবেই। আয়ের উপর কর হয় না? হ্যাঁ, আয়ের উপর কর আমি কি দিয়েছি, আয়ের উপর কর, হ্যাঁ হয়, আমি ধার্য কথাটা না দিলেও হবে, সমস্যা নাই। তারপরে আয়ের জন্য নির্ধারিত কর, এটাও হয়, কিন্তু এটা স্পেসিফিক সবসময় ব্যবহার হয়। এটা কমন এক্সামিনাররা এটাই জানেন যে আয়ের উপর ধার্য কর, তাহলে এটাই দিও। যদি ধার্য কথাটা ভুলে যাও তাতে মার্কস কাটবে না, সমস্যা নাই। আয়ের উপর কর লিখলে হবে, ফাইম আবরার হবে, সমস্যা নাই, আয়ের উপর কর দিতে পার। শহীদদের হবে না। তুমি দেখো এখানে তুমি একটু অন্যদিকে চলে গেছো। শহীদদের তুমি বলছো শহীদ স্মরণে মিনার, আসলে শহীদদের স্মরণে মিনার, শহীদ স্মরণে মিনার দিলেও হবে। আর শহীদ বানান তুমি রসিকার দিয়েছো, সমস্যা নাই। শহীদ মিনার যেটা এখন আছে এটা লেখা আছে দীর্ঘিকার। কোনো প্রাতিষ্ঠানিক নাম হলে সেটা ইচ্ছা করলে তুমি কি করতে পারো, সেটা বানানটা দীর্ঘিকারই রাখতে পারো। আমি যদিও শিখিয়েছি যে শহীদ আধুনিক বানানে রসিকার, কিন্তু শহীদ বানানটা এখনও, যেমন বাংলা একাডেমি এখনও কিন্তু দীর্ঘিকার দেয়, অনুরূপভাবে শহীদ বানান যদি এই শহীদ মিনার লিখতে গিয়ে দীর্ঘিকার দাও তাতে ভুল হবে না। হ্যাঁ, ক্লিয়ার? আশা করি তুমি বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাব, আমরা মধ্যপদলোপী কর্মধারয় শেষ, আমরা যে সমাসে যাব সেটা মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা সমাস, সেটা আমরা নাম দিয়েছি তৎপুরুষ সমাসে চলে আসো। তৎপুরুষ সমাসের যদি যেতে না, রূপক কর্মধারয় সমাস। তারপরে আমি তোমাদের বলেছিলাম যে রূপক কর্মধারয় সমাস শেখাবো। রূপক কর্মধারয় এই উপমান, উপমিত এবং রূপক থেকে কিন্তু আমরা বলেছি যে বেশ কিছু পরীক্ষায় আমরা পেতে পারি। হ্যাঁ, তাহলে এটার নাম হচ্ছে রূপক কর্মধারয়। ভালো করে দেখো, রূপক কর্মধারা। এই রূপক কর্মধারার একটা সূত্র আছে, কি বললাম, রূপক। মনে রাখবে আমরা কিন্তু শিখলাম উপমান এবং উপমিত শিখেছি, একটুখানি খেয়াল করবা। উপমান এবং উপমিত কর্মধারায়ের মধ্যে যখন
মনে রাখবে যে অভিন্ন কল্পনা করা হবে তখন সেটার নাম হবে রূপক কর্মধারয় সমাস। তাহলে কি হলো, উপমান এবং উপমিতের মধ্যে যখন অভিন্ন কল্পনা করা হবে তখন তার নাম হবে রূপক কর্মধারয় সমাস। এবং সাধারণত কি কথাটা থাকবে, তাহলে এখানে আমি একটু নোট দিয়ে দিই, একটু নোট লেখো। নোট, উপমান ও উপমিতের মধ্যে অভিন্ন কল্পনা করবা, কিন্তু এটা কিন্তু সত্য নয়, হ্যাঁ, অভিন্ন কল্পনা করতে হবে, এটা নট এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা কল্পনা করতে হবে। এখন নোটটা কি বললাম, উপমান উপমিতের মধ্যে অভিন্ন কল্পনা, সেটা কি? আর এই শব্দটা সাধারণত মাঝখানে মত দিয়েও করতে পারো, অনেকেই অনেক ব্যাকরণবিদ মত দিয়েও করেছে, তবে আমি তোমাদের বলবো রূপ শব্দটা মাঝখানে দিয়ে এটা করলে ভালো হয়, ঠিক আছে? তাহলে অনুরূপভাবে আমরা এখন আবার সেই শব্দগুলো দেখি, আমরা কি কি শব্দ এখানে দিতে পারি, এখানে কোন কোন জায়গা থেকে ইম্পর্টেন্ট, ভালো করে দেখো শব্দগুলো। রূপক কর্মধারায় দেখো সবসময় দেখো, সবসময় আসে, এটা হচ্ছে ক্রোধানল, হ্যাঁ, ক্রোধানল, বিষাদ সিন্ধু, ক্লিয়ার? এই দুটো সব সময় আসে। তাহলে এটা কি নাম হলো? সমস্ত পদ লিখে দাও, এটা ব্যাস বাক্য, আর এটা স্বাভাবিকভাবেই সমাসের নাম চলে আসে। তাহলে আমরা কি দেখলাম, এখানে প্রথম লিখলাম হচ্ছে প্রধানল, তারপরে আমি লিখেছি বিষাদ সিন্ধু, এরপরে তোমরা লেখো আরো দু একটা শব্দ দেখি পড়েছে এখানে, ঢাকা বোর্ডে পড়েছে ভব নদী, বা হ্যাঁ ভব নদী পড়েছে, ভব, এটা হচ্ছে নদী, আর একটা পড়েছে মোহনিদ্রা, ঠিক আছে? এই দুটো অনেক জায়গায় পড়েছে, মোহনিদ্রা অন্তত 15টা বোর্ডে পড়েছে পরপর। সুতরাং মোহনিদ্রা মোস্ট ইম্পর্টেন্ট একটা শব্দ। আর একটা যৌবন সূর্য, এটাও পড়েছে 15টা বোর্ডে, হ্যাঁ, যৌবন সূর্য, এটা অনেক জায়গায় পড়েছে। কি কি হলো দেখো, তোমরা বলো যে সালসাবিল ইসলাম কি লিখেছো বাবা? আয়ের উপর কর, হ্যাঁ 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 হবে, সমস্যা নাই, এটা বলেছি আয়ের উপর করও হবে, কিছুটা চেঞ্জ করলে সমস্যা নাই। স্যার ধার্য না দিলে হবে, হ্যাঁ এটা তো হবেই বলেছি, আমি আগেই বলেছি ধার্য কথাটা না দিলে সমস্যা নাই। শহীদের হবে না, হ্যাঁ। এরপরে কে কে আছো তোমরা রেসপন্স করো, এগুলো সব উত্তর আমি কিন্তু দিয়েছি একবার। সুতরাং মকলেসুর স্যার ওয়াচিং, ভেরি গুড স্যার, কোনো পরামর্শ আছে? মকলেস স্যার দেখা যাচ্ছে, মকলেস স্যার আছে আমাদের সাথে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো যৌবন সূর্য, দেখো আমরা যৌবন সূর্য এখানে কয়েকটা পেলাম, এরপর ভবর নদী পেলাম, তারপর হচ্ছে ছায়াচিত্র, আরেকটা দেখো এটা কি হলো, শব্দটা হচ্ছে ছায়াচিত্র, ক্লিয়ার? ছায়াচিত্রটা অতটা ইম্পর্টেন্ট নাই, তারপরেও এটা তোমাদের একটু দেখার জন্য আমি করে দিচ্ছি যে আর কি থাকতে পারে রূপক কর্মধারয় সমাসের। আর একটা আছে ঋতুচক্র, কি আছে? ঋতুচক্র, ঠিক আছে। আমাদের এর মধ্যে থেকে ইনশাআল্লাহ তোমরা অগ্নিবীণা, এর মধ্যে থেকেই কমন পাবে, হ্যাঁ। লাস্ট দিলাম অগ্নিবীণা, হ্যাঁ। অগ্নিবীণাটা তো নিশ্চয়ই মনে আছে তোমাদের, কোন অগ্নিবীণার কথা বলা হয়েছে? অগ্নিবীণা, তাহলে কি হলো অগ্নিবীণা। আরেকটা পরীক্ষায় এসছে, এটা আমি দিয়ে দিই, এটা পরাণ পাখি, একদম দেখা যাচ্ছে শেষে কিনা দেখো, পরাণ পাখি। আমি সাধারণত বোর্ডে যেগুলো এসছে সেইগুলো কিন্তু ব্যবহার করলাম। এখন দেখো শব্দগুলো বোঝো কিনা দেখো, আগে একটু বোঝার চেষ্টা করো। ক্রোধানল, ক্রোধ মানে রাগ, আর অনল মানে আগুন। বিষাদ সিন্ধু, বিষাদ মানে যেটা কষ্টের, যেমন ওই যে তোমার দুঃখের এরকম কিছু, আর সিন্ধু মানে বড় কিছু বোঝানো হয়েছে, সিন্ধু নদের কথা বলা হয়েছে। ভব নদী, এখানে ভব হচ্ছে উদ্ভব নদী, এরপর মোহ মানে
একটু মানুষ পাগল হয়ে গেলে, অথবা মানুষ অনেকটা নিদ্রালু হয়ে গেলে, অথবা মানুষটা অনেকটা ভাবের সৃষ্টি হলে সেগুলো ভব হয়, মোহ হয়। যৌবন বুঝতে পেরেছ, ছায়া বুঝতে পেরেছ, এবং ঋতু চক্র বুঝতে পেরেছ, অগ্নিবীণা, পরাণ পাখি। এখন আমি বলেছি কি, নোট দিয়েছি উপমান এবং উপমিতের মধ্যে অভিন্ন কল্পনা। আমি প্রথমেই বলেছি কল্পনা করতে হবে। কল্পনাটা কি, আমি শব্দগুলো লিখবো, সেই শব্দগুলো কিন্তু রূপ হবে, অর্থাৎ কল্পনা হবে, কিন্তু নট এক্স্যাক্টলি। যেমন এখানে আমরা প্রথম দিলাম, দেখো ক্রোধ, ক্রোধ লিখলাম রূপ, ক্রোধ রূপ অনল। তাহলে এখানে আমাদের বোঝাই যাচ্ছে ক্রোধ মানে রাগ, রূপ মতো, অনল মানে আগুন। এখানে আগুন আসলে রাগের মতো, বা রাগ আসলে আগুনের মতো, কিন্তু দুজনাই ক্যারেক্টারের, মানে আগুন সত্যিকার অর্থেই রাগ নয়, আবার রাগ সত্যিকার অর্থেই অনল নয়। এই জন্য এখানে বলা হচ্ছে অভিন্ন কিন্তু কল্পনা করা। এরপর বিষাদ, এখানে দেখো বিষাদ, বিষাদ সবগুলো রূপ দিয়ে করো, রূপ সিংহ। আমি আগেই দিয়েছি এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটো। তারপরে ভব রূপ, এখানে কি বললাম, ভব রূপ নদ অথবা নদী। এরপরে মোহ রূপ, মোহ রূপ নিদ্রা। এরপর যৌবন রূপ, মোহরূপ, মোহরূপ ভব নদী। কে কে কি কিছু বলছো যে ভাই সাকিব ভাই, সিরিয়াসলি কাকে বলছিস এটা? তারপরে এটা নিচে, হ্যাঁ চিত্রা, আমি ঠিক বুঝলাম না, মনোয়ার মাহাতাব কি লিখেছো? কে? অগ্নিবীণা, অগ্নিবীণা, অগ্নিবীণা লিখেছি। আচ্ছা, ওটা মুছে ফেলে উপরে আবার আমি সলভ করে দিব। হ্যাঁ, উপরেরটা লিখেছি দেখো, অগ্নিবীণা, ঋতুচক্রের পরে হচ্ছে অগ্নিবীণা, তারপরে পরাণ পাখি। তাহলে যৌবন রূপ সূর্য, এখানে আমি আর লিখলাম না, সূর্য হয়ে গেল। হ্যাঁ, এখানে দেখো ছায়া, সব সহজ, রূপ চিত্র, ঠিক আছে, সেম। ঋতু রূপ চক্র, এটা আমাদের যে 6 সিজন, অর্থাৎ আমাদের 6 ঋতু আছে, 6 ঋতুর কথা বলা হয়েছে। আর অগ্নি রূপ বীণা, তারপরে পরাণ রূপ, রূপ পাখি। ঠিক আছে, সবগুলো করে দিয়েছি, কিন্তু একটা করে দেওয়ার কথা ছিল। একটা করলেই কিন্তু বোঝা যাবে যে আসলে পারছো কিনা। একটা বুঝলেই সবগুলো বোঝা যাবে। রূপ শব্দটা দিয়ে এখানে করবে তোমরা। তোমাদের কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করো, তাহলে আমাদের ব্যাস বাক্য শেষ হয়ে গেল। আমরা রূপক কর্মধারায় শেষ করলাম। রূপক কর্মধারায় শেষ। এখান থেকে আর কোনো এক্সট্রা কোনো শব্দ আমি দিব না। সাধারণত দেখেছি যে এর মধ্যেই সব পড়েছে, এবং আশা করি মন মাঝি, মন রূপ মাঝি, মন মাঝি দেয়া হয়নি। হ্যাঁ, মন মাঝিটা ওখানে দেওয়া হয়নি, পারলে এটা তো পারোই, এই জন্য আর দেওয়া হয় নাই, সমস্যা নাই। আপ্তাহি দেখো, হ্যাঁ মন মাঝিও ইম্পর্টেন্ট, কিন্তু উপরে ক্রোধানুল, বিষাদ, ক্রোধানল, বিষাদ সিন্ধু, ভব নদী, মোহনিদ্রা, এই চারটে সাধারণত বোর্ডে প্রচুর পরিমাণ এসছে। হ্যাঁ, আর শেষে একটা দেখো পরাণ পাখি। ঋত হবে না, ঋতুই হবে। হ্যাঁ, ঋতু মানে 6 সিজন, ওই 6 সিজনের কথা বলা হয়েছে। অর্থাৎ রস্যকার দিয়েছি, দেখো এখানে দেখো, এই যে রস্যকার আছে এই জায়গায়। হ্যাঁ, ভালো করে দেখো, অগ্নির উপরে, অর্থাৎ দেখা যাচ্ছে না তো, এই এখানে দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, ঋতু চক্র, হ্যাঁ এটা হবে, ঋতু হবে, সরি এই জায়গায় ঋতু চক্র হবে, রস্যকার অবশ্যই হবে। মানে আমাদের 6টা যে ঋতু আছে, এই ঋতু তো বারবার ঘুরে আসে, এই ঘুরে আসার ক্ষেত্রকে বলানো হচ্ছে এটা। আচ্ছা, আমরা এখন চলে যাব নয় তৎপুরুষে।
আমরা নেক্সট শুরু করব নয় ও তৎপুরুষ সমাসে। দেখো এখান থেকে বেশি নাই, 6-7টা দিব নয় ও তৎপুরুষ, এখান থেকে ইনশাল্লাহ কমন পাবে। আমি এখান থেকে সরাসরি মুছে ফেললাম। তাহলে এখন কি হবে আমাদের, অনেকে নঞ্চ বলো, আসলে না, ন ইয় তৎপুরুষ সমাসটার নাম হচ্ছে ন ইয় তৎপুরুষ সমাস। ন ইয় তৎপুরুষ সমাস, হ্যালো ভাই আমি একটা ক্লাস নিচ্ছি, হ্যাঁ। তাহলে ন ইয় তৎপুরুষ সমাস কি হলো, এই জায়গায় দেখো ন ইয় তৎপুরুষ সমাসে আমরা জানি, আগে তৎপুরুষ সমাসটা জানো কিনা দেখো। তৎপুরুষ সমাসটা হচ্ছে সাধারণত আমাদের যে বিভক্তিগুলো আছে প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত, এই সপ্তমী পর্যন্ত বিভক্তিগুলো ওই খেলাই হচ্ছে তৎপুরুষ সমাসে। তো আমি এত দীর্ঘায়িত করব না, যেহেতু এটা দীর্ঘ ব্যাপার, সব বিভক্তিগুলো বলা বা সব বিভক্তি অনুযায়ী উদাহরণ দেওয়া অনেক সময় সাপেক্ষ ব্যাপার, দরকার নেই। আমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা করব। তো তৎপুরুষ সমাসের নামকরণ করা হয় প্রথমত তোমার বিভক্তি অনুযায়ী। তো বিভক্তি অনুযায়ী সাধারণত দ্বিতীয়া থেকে করা হয়, দ্বিতীয়া তৎপুরুষ, অর্থাৎ দ্বিতীয় বিভক্তি যখন লোপ পাবে তখন সেটার নাম হবে দ্বিতীয়া, তৃতীয় বিভক্তি লোপ পেলে হবে তৃতীয়া, চতুর্থী বিভক্তি লোপ পেলে চতুর্থী, পঞ্চমী লোপ পেলে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এইভাবে বিভক্তিগুলো লোপ পেয়ে যখন সমাস হবে তখন তার নাম হবে, ওই বিভক্তির অনুসারে নাম হবে তৎপুরুষ সমাস। এছাড়া তৎপুরুষ সমাসে আরো কয়েকটা তৎপুরুষ সমাস আছে, যেমন অন্যতম হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস, এরপরে নয় তৎপুরুষ সমাস। এই বিশেষ করে নয় তৎপুরুষ সমাস থেকে আমাদের বেশি আসে, তো আমরা নয় তৎপুরুষ সমাসটা একটু দেখানোর চেষ্টা করব। নয় তৎপুরুষ সমাস হচ্ছে নাবাচক শব্দটা থাকবে এবং এই নাবাচক শব্দটা থেকে শব্দের আগে যে নয় বা এই শব্দটা থাকলে সেটার নাম হবে নয় তৎপুরুষ সমাস। এই জাতীয় শব্দ কয়েকটা আছে, এখানে দেখো আমরা এই শব্দগুলো দেখি। যেমন হচ্ছে অখ্যাত, প্রথমে আমরা বললাম, এখান থেকে করি, আমি এখান থেকে লিখলাম, প্রথমে শব্দটা হচ্ছে অখ্যাত, অক্ষত, ঠিক আছে। তারপরে দ্বিতীয় আরেকটা আছে হচ্ছে অনাশ্রিত, অনাশ্রিত। এরপরে আছে অনতি বৃহৎ, অনতি বৃহৎ। তারপরে অনাচার, অনাচার। তারপরে আছে অনেক, তারপর আরেকটা আমি লাস্ট করে দিব অপর্যাপ্ত। দেখো প্রত্যেকটা শব্দের আগে একটা নেগেটিভ ওয়ার্ড আছে, হ্যাঁ। এখানে আছে অ, সবগুলো দেখো অ, অ, ঠিক আছে। অ শব্দটা আছে বা অনা শব্দটা আছে, এই অ হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ ওয়ার্ড থাকলে সাধারণত, এবং বাদবাকি যে অংশটা হবে এটা তৎপুরুষ সমাসের যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাট অনুযায়ী হবে। তাহলে এখানে কি হবে, অর্থাৎ আমরা জাস্ট বলবো অখ্যাত মানে নয় খ্যাত, নয় ক্ষত। তাহলে এটা কি হলো, আমাদের নয় তৎপুরুষ হয়ে যাবে, নয় ক্ষত। তারপরে দেখো অনাশ্রিত, কি হলো, নয় আশ্রিত, একদম সহজ, এর মতো সহজ শব্দ, জাস্ট নয় শব্দটা আগে দিবা। অনতি বৃহৎ, নয় অতি বৃহৎ, ঠিক আছে, নয় অতি বৃহৎ, ওকে। এরপর অনাচার, কি হলো, নয় আচার, মানে আচারের মতো নয় যেটা, সেটা হচ্ছে অনাচার, ঠিক আছে। নয় আচার অথবা ন আচার, নটাও করতে পারো, দুটোই হয়। তারপর এটাকে, তারপর দেখো শব্দটা আছে অনেক, এখানে হচ্ছে নয় এক, এক নাই অনেক। আর এখানে আছে অপর্যাপ্ত, নয় পর্যাপ্ত। তাহলে এইগুলো সবই হচ্ছে নয় তৎপুরুষ সমাস।
কেন নয়ও আমি বললাম নাবাচক শব্দ আগে থাকবে এবং নেগেটিভ ওয়ার্ড থাকলে যে সমাস হবে সেই সমাসের নাম হবে নয় তৎপুরুষ সমাস। এই কটার মধ্যে দেখো এটা বারবার এসছে, এটা অখ্যাত অনেক জায়গায় এসছে, অন্তত পক্ষে ৬-৭টা বোর্ডে। তারপরে দেখো এসছে অনাশ্রিত, এটা এত ইম্পর্টেন্ট, হ্যাঁ আমি স্টার চিহ্ন আরো দিয়ে দিলাম, অনাশ্রিত এবং অনতি বৃহৎ, এটাও আমি স্টার চিহ্ন দিয়ে দিলাম। এটা বারবার এসছে, আর ৯-১ এটা বারবার এসছে। হ্যাঁ আশা করি এর মধ্যে থেকে তোমরা ইনশাআল্লাহ কমন পাবে, আর তোমাদের আমাদের অন্য জায়গায় যেতে হবে না। ঠিক আছে, আমি এখন মুছে ফেলবো। আমি এখন চলে যাব বহুব্রীহি সমাসের অনেকগুলো, প্রায় ৯ প্রকার বহুব্রীহি সমাস আছে। আমরা ৯ প্রকারই বলতে পারবো না, আমি জাস্ট ২-৩টে বহুব্রীহি সমাস বলি, তোমাদের মোটামুটি সমাস ইতি টানবো। আমরা চেষ্টা করব আজকে প্রত্যয়টা একটু স্টার্ট করার জন্য, যদি একটু সময় থাকে এবং আমার যদি এনার্জি থাকে তাহলে অবশ্যই আমরা প্রত্যয়টাও আজকে একটু স্টার্ট করার চেষ্টা করব। আচ্ছা, অনাচারের নিচে নিচে কি? অনাচারের নিচে অনেক, অনেক, অদন্ত নয়কের কে অনেক, তারপরে অপর্যাপ্ত। ঠিক আছে, আশা করি শব্দগুলো লিখে নিয়েছো। এখন আমরা চলে আসব সমাসের অন্যতম আরেকটা সমাস, সেটা দেখো আমরা বহুব্রীহি সমাসে চলে যাব। বহুব্রীহি সমাসে তোমাদের জানো সমাসের হচ্ছে বহুব্রীহি। বহুব্রীহি সমাসের সাধারণত দেখো যে পূর্বপদ এবং পরপদ কোনোটির অর্থই প্রাধান্য পাবে না, এটার নাম হবে বহুব্রীহি সমাস, অর্থাৎ নতুন একটা অর্থ প্রধান হবে। তাহলে কি হবে? এই কি হলো? পূর্বপদ, পূর্বপদ ও পরপদের, পরপদের কোনটির অর্থ, অর্থ প্রাধান্য পাবে না। তাহলে কি হবে? একটা নতুন অর্থ বিশিষ্ট হবে, নতুন হয়ে যাবে, নতুন হয়ে যাবে, শব্দটা সম্পূর্ণ নতুন হয়ে যাবে। যেমন বহুব্রীহি নিজেই করা যায়। আমরা বহুব্রীহি দেখো, বহুব্রীহি এটা যদি আমরা ভাঙি হয় কি হয় দেখো, এটা হয় বহুব্রীহি আছে যা। এখন দেখো বহুব্রীহি মানে অনেক ধান, ক্লিয়ার? তাহলে এখানে কি হলো? বহুব্রীহি হচ্ছে অনেক ধান, আমরা এর অর্থ পেলাম অনেক ধান। তাহলে আমরা সমস্ত পদে কি পেলাম? অর্থটা পেলাম অনেক ধান। আর এখানে দেখো বহুব্রীহি আছে যার, এই টোটাল যার আছে তাকে আমরা বলি কি বলি জানো? মহাজন। আমরা একে বলি মহাজন। তাহলে কি হলো? কোথায় অনেক ধান আর কোথায় মহাজন? তাহলে কি সমস্ত পদের অর্থটা, সমস্ত পদের যে অর্থ প্রকাশ পাবে বহুব্রীহি সমাসে সাধারণত সমস্ত পদে যে অর্থ প্রকাশ পাবে সেটা ব্যাস বাক্যে তার অর্থটা প্রকাশ পাবে না, সম্পূর্ণ নতুন আকার ধারণ করবে। এটার নাম হবে বহুব্রীহি সমাস। তোমরা আশা করি বুঝতে পেরেছো। তোমরা বহুব্রীহি সমাসটা এখন দেখো, আমি বহুব্রীহি নিজেই একটা বহুব্রীহি সমাস করা যায়, বহুব্রীহিটা আমি লিখে দিয়েছি। বহুব্রীহি অর্থাৎ বহু অনেক ধান বা বহু ধান, আর এটা ভাঙলে হয় বহুব্রীহি আছে যার। এই বহুব্রীহি সমাসের দুটো সমাস আছে যেটা প্রায় পরীক্ষায় আসে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, লিখে রাখো। এবং এটা হচ্ছে আমরা অনেকেই অন্য সমাস বলি, কিন্তু তা নয়। একটা হচ্ছে তোমরা জানো হাতে খড়ি, একটা হাতে খড়ি, এটা তোমরা অনেকেই পারো। আর একটা গায়ে হলুদ, এটা দেখো প্রায় পরীক্ষায় আসে। হ্যাঁ, এটা আসলে যদিও মধ্যের পদ লোপ পায়, কিন্তু এটা আসলে মধ্যের পদ লোপ পেলেও এটা আসলে তোমার হবে যে গায়ে হলুদ এবং হাতে খড়ি সমাসের ব্যাস বাক্য যদিও মনে হবে, এ দুটো মনে হবে যে আসলে মধ্যপদলোপী কর্মধারায়, তা নাই, এটা আসলে হবে মধ্যপদলোপী বহুব্রীহি। তাহলে সংজ্ঞাটা দেখো, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। এটা দেখবা পরীক্ষায় প্রায় এসেছে। হ্যাঁ, প্রায় এসেছে, এটা খুব ইম্পর্টেন্ট।
এবং এটা সত্যি কথা বলতে কি এই দুটোই সাধারণত আমি বহুব্রী সমাস থেকে অনেকবার করতে দেখেছি। তাহলে আমাদের এটা অবশ্যই খেয়াল করবা যে এই দুটো আমাদের খুব ইম্পর্টেন্ট দুটো সমাস। এই দুটো আমি বারবার করে দিচ্ছি এবং এই দুটো তোমরা মুখস্থ রাখবা। আশা করি তোমরা এই দুটো পারো। তারপরে একটু জাস্ট একটু দেখিয়ে দেয়া। তাহলে কি হলো, মধ্য পদলোপী, হ্যাঁ এই দুটোই। আরেকটা হচ্ছে গায়ে হলুদ, এটা তোমরা অনেকেই পারো। গায়ে হলুদ একইভাবে দেওয়া হয় যে অনুষ্ঠান, একই রকমের। সুতরাং আশা করি মনে থাকবে। এই দুটো কি হবে আমি বললাম, এই দুটো হবে মধ্য পদলোপী বহুব্রীহি। ঠিক আছে, এটার নাম হবে মধ্য পদলোপী। একটু চিন্তা করবা, এই দুটোর নাম হবে কি বললাম, ডান দিকে লিখবো, আমি লিখলাম এখানে মধ্য পদলোপী বহুব্রীহি। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে শুধু বহুব্রীহি বললেও হয়। তো এখানে যখন পূর্ণাঙ্গ মার্কস পেতে হলে, একে এক পেতে হলে পুরো নামটা লেখাই ভালো, পুরো অংশ লেখাই ভালো। মধ্য পদলোপী বহুব্রীহি লিখলে ফুল আউট অফ 1 পাবে ইনশাল্লাহ। এটুকু খেয়াল করবে এবং এই দুটোর মধ্যে মনে রাখবা 2020-তে একটা আসার মতো এবং আসবে ইনশাল্লাহ, আমি সেটা মনে করছি। হ্যাঁ, এরপরে দেখো আরেকটা বহুব্রীহি সমাসের কথা বলি। সেই সমাসটা নাম হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। এটা অনেকেই জানো যে ব্যতিহার বহুব্রীহি, আবার ব্যতিহার কর্তা, এই জিনিসগুলো আসলে আছে। কিন্তু ব্যতিহার বহুব্রীহি বলে যে সমাসটা আছে এটাও খুবই ইম্পর্টেন্ট। এই ব্যতিহার শব্দটার অর্থ হচ্ছে ক্রিয়ার পারস্পরিক কথাটা থাকবে। আমরা এটা একটু লিখি, লেখার পরে আমরা সম্ভবত এটা সলভ করার চেষ্টা করবো। তাহলে এই দুটো বুঝতে পেরেছ। এখন আমি লিখবো ব্যতিহার বহুব্রীহি। তোমরা দেখো শব্দটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহি হচ্ছে ক্রিয়ার পারস্পরিক। হ্যাঁ, কিভাবে? ধরো এইটা একটা বল তুমি থ্রো করলা, এই বলটা আবার এইভাবেই তোমার চলে আসবে, অর্থাৎ এটাকে বলা হয় ক্রিয়ার পারস্পরিক। হ্যাঁ, এখানে বল চলে গেল, এই বলটা এখানে লাগলো, আবার এই বলটা এখানে চলে আসলো, এটার নাম হবে ব্যতিহার বহুব্রীহি। এই জন্য এটার নাম হচ্ছে ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। তো এটা কিছু শব্দ আমরা এখানে খুঁজে খুঁজে চেষ্টা করছি, কয়েকটা শব্দ আছে কিনা এর মধ্যে, আসলে পড়ছে কিনা। ব্যতিহার বহুব্রীহি পড়েছে কোলাকুলি, খুব ইম্পর্টেন্ট একটা সমাস। তাহলে কি বললাম, কোলাকুলি, আমরা এটা প্রথম দিলাম কোলাকুলি। তারপরে দেখো চুলাচুলি, হ্যাঁ কেউ চোলাচুলি বলে, চুলাচুলি। তারপরে হাতাহাতি, তারপরে তোমার কোলাকুলি। হ্যাঁ, কোলাকুলি লিখেছি, কোলাকুলি, চুলাচুলি, হাতাহাতি। তারপরে আরো যদি থাকে আমরা চেষ্টা করে দেখি, আর কোন বোর্ডে আর একটা পড়ছে হচ্ছে গলাগলি। তাহলে কি হলো, গলাগলি। আর আমরা সাধারণত দেখছি না, তেমনটা পড়ে নাই। এর মধ্যে থেকে ইনশাল্লাহ তোমরা কমন পাবে ব্যতিহার বহুব্রীহি। উপরে একটা সাইন দিয়েছি, সাইনটা খেয়াল করবা, তাহলে ব্যতিহার শব্দটা মনে পড়বে। তুমি একটা ক্রিয়া করবা, এই ক্রিয়া তোমাকে আবার ফিরিয়ে দিবে। হ্যাঁ, সেটার নাম হবে ব্যতিহার বহুব্রীহি। এটা খেয়াল করবা। সাধারণত এইগুলো দেখি চলে আসছে। আর একটা হাসাহাসি, ঠিক আছে, হাসাহাসি, এইগুলো আমরা দেখি। এখন দেখো কোলাকুলি, কোলে কোলে আসলে কিন্তু যুদ্ধ হয় না, কোলে কোলে মিলন হয়। তারপর দেখো, তাহলে কোল এগিয়ে যাবে, তাহলে এটা হচ্ছে দুটো ক্রিয়া একসাথে হয়ে যাবে, এই জন্য ক্রিয়ার পারস্পরিক অর্থে বা ব্যতিহার বহুব্রীহি হয়। কিন্তু চুলাচুলি হলে অবশ্যই মিলন হয় না, যুদ্ধ হয়। হাতাহাতি হলে, হাতাহাতি এটাও কিন্তু এটাও একটা যুদ্ধ পর্যায়ে পড়ে যায়। গলাগলি, গলাগলি কিন্তু যুদ্ধ হয় না, এটা মিলন হয়। আর হাসাহাসি একটা ক্রিয়া হয়। তাহলে প্রথমটা কি হলো,
কি হলো কোলাকুলি, তাহলে কোলে কোলে যে মিলন হবে, তাহলে আমি বললাম কোলে কোলে যে ক্রিয়া বলে অনেকে মিলন বলে, সমস্যা নাই। হ্যাঁ, যেটা বলবো সেটাই হবে। আর চুলে এখানে যুদ্ধ দিবা, চুলাচুলি এখানে দেখি পড়ছে কিনা, আসলে আমরা একটু খেয়াল করে দেখি। চুলাচুলি 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 যদি না পড়ে তাহলে আমাদের চুলে চুলে যে যুদ্ধ এটা দিতে পারো, সাধারণত এটাই হয়। কি হলো ব্যতিহার বহুব্রীহি, ব্যতিহার কানে কানে যে কথা, ঠিক আছে, কানে কানে যে কথা, গলায় গলায় যে ভাব সেটাও ঠিক আছে। ঠিক আছে, এখানে আমি দেখতে পাচ্ছি না, তারপর লেখো চুলে চুলে যে, এটা যুদ্ধ হয়। হ্যাঁ, এটা আর মিলন হবে না, যুদ্ধ হবে। তারপরে হাতে হাতে যে যুদ্ধ, এটাও কিন্তু যুদ্ধ পর্যায়ে পড়ে যায়, এটা যুদ্ধ লিখবে। আর এটা দেখো গলায় গলায়, গলায় গলায় যে মিলন, এটা মিলন হবে। আর এখানে দেখো হাসিতে হাসিতে, দুটোই হাসবে যে ক্রিয়া, এটা একটা কাজ, যে ক্রিয়া বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি হলো, কখনো মিলন, কখনো যুদ্ধ, কখনো ক্রিয়া, এইভাবে আসলে আমাদের ব্যতিহার বহুব্রীহিগুলো করতে হয়। তো আমাদের এই বহুব্রীহি সমাস চলে গেল। আমি মনে করছি যে আমি যতটুকু করিয়েছি ততটুকু ইম্পর্টেন্ট, কিন্তু আমি লাস্টের দিকে একটা সমাস আমি করাতে চাই, সেটার নাম হচ্ছে অব্যয়ীভাব সমাস। এই অব্যয়ীভাব সমাসটা একটু 5-6টা অব্যয়ীভাব সমাস আছে, এই সমাসটা দিয়ে আমি সমাস শেষ করব। ঠিক আছে, আশা করি তোমরা লিখে ফেলেছো, আমি মুছে দিচ্ছি। অব্যয়ীভাব সমাস দেখো, এটার নাম হচ্ছে অব্যয়ীভাব সমাস। এখানে দেখো, এখানে অব্যয় পদ আছে। সাধারণভাবে অব্যয়ীভাব সমাসে অব্যয় পদের প্রাধান্য থাকলে সেটার নাম হয় অব্যয়ীভাব সমাস। কোনো কোনো জায়গায় দেখবো অব্যয়ীভাব সমাসের অব্যয় পদের প্রাধান্য থাকবে। এই অব্যয় পদটা কি? অব্যয় পদ সাধারণত আমি লিখে দিচ্ছি কোন কোন অব্যয় পদ থাকবে। এই অব্যয়ীভাব সমাস যেমন হচ্ছে, প্রথমেই আমি বললাম ক্রমশ, একটা অব্যয়ীভাব সমাস। হ্যাঁ, ঈষৎ, এটা একটা অব্যয়ীভাব সমাস। পর্যন্ত, তারপরে ক্রমশ, ঈষৎ, পর্যন্ত, তারপরে হচ্ছে অতিক্রম, অতিক্রম, অনতিক্রম, এই জাতীয় অব্যয় পদ দিয়ে যে সমাস হবে সেটার নাম হবে অব্যয়ীভাব সমাস। যেমন আমরা প্রথম দেখো প্রায় পরীক্ষায় এসেছে আপদ মস্তক, এটা পরীক্ষায় আসে। তারপরে হচ্ছে দেখো ফিকা, ফিকা নীল পরীক্ষায় এসেছে। তারপরে উদ্বেল, এটা পরীক্ষায় এসেছে। তারপরে অব্যয়ীভাব সমাস আর কি এসেছে একটু দেখি। যথেষ্ট পরীক্ষায়, যথাসাধ্য, যথাসাধ্য পরীক্ষায় এসেছে। ঠিক আছে, যথাসাধ্যটা করে নাও। তারপরে আর কি আছে আমরা একটু দেখি। এই 4-5টাই বারবার ঘুরে ফিরে এসছে। হ্যাঁ, সুতরাং এই 4-5টাই তোমরা একটু ভালো করে করলাম। তাহলে প্রতিচ্ছবি সদৃশ বলতে ছবির অনুরূপ হতে পারে অব্যয়ীভাব ঘোলাটে, আর একটা এসছে ঘোলাটে। ঠিক আছে, তাহলে আমরা কি করি, এখানে দেখো পা থেকে মাথা পর্যন্ত, আর এখানে পর্যন্ত অর্থে অব্যয়ীভাব সমাস। হ্যাঁ, এরপর দেখো ঈষৎ, ঈষৎ নীল, তাহলে এটা নীল ঈষৎ অর্থে অব্যয়ীভাব সমাস। এরপর দেখো উদ্বেল, বেলাকে অতিক্রান্ত,
এটা উঠবেন। তারপর দেখো সাধ্য, সাধ্যকে অতিক্রম না করে, এটা অতিক্রম অর্থে এটা হচ্ছে না করে। তারপরে হচ্ছে ঘোলাটে, ঈষৎ ঘোলা, এটা হচ্ছে ঘোলাটে। আমরা এখান থেকে দেখো আমরা অবয়ভাব সমাস আমাদের হয়ে গেছে। আমরা আর কিন্তু সমাসে এগোবো না। আমি এই যে 40-50টা যে সমাস ব্যবহার করলাম, তাহলে আমরা মোটামুটি এর মধ্যে থেকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব কমন পাওয়ার, এবং এইগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমরা এর মধ্যে থেকেই পরীক্ষায় পাবে, আমি বিশ্বাস করি। এখন তোমাদের এখন ভালো করে দেখো তোমরা, আমাদের সমাজটা শেষ হলো। আমি আজকে বলেছিলাম যে প্রত্যয়টা, কিন্তু আমার পরামর্শ আছে কিছু, তোমরা একটু ভালো করে শোনো। সেকেন্ড পেপারে ইজিলি 90 পেতে পারো, আমার পরামর্শগুলো ভালো করে শোনো। আমি যে গ্রামার আইটেমগুলো দেখালাম, বিশেষ করে আমি বানান দেখিয়েছি, এরপর উচ্চারণ দেখিয়েছি, সমাস, প্রত্যয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সমাস এবং প্রত্যয় হচ্ছে একই নাম্বারে। তাহলে আমাদের কি হলো, সমাস এবং প্রত্যয় হচ্ছে একই নাম্বারের প্রশ্ন। সুতরাং এই শব্দে সাধারণত, এই প্রশ্নে সাধারণত এই দুটোই আসে, এই দুটোই আমরা শেখাবো। সমাসটা হয়ে গেছে, মানে মেইনটা হয়ে গেছে আশা করি এর মধ্যে। তারপরে তাহলে আমাদের পারিভাষিক শব্দ, আমরা মোটামুটি গ্রামার আইটেমগুলো সব শেষ করেছি। একটা নাম্বারে থাকে, সম্ভবত এটা 3 নাম্বারে থাকে। 3 নাম্বারে পদের কিছু প্রশ্ন থাকে আর কিছু শব্দের প্রশ্ন থাকে। আমি তোমাদের কয়েকটা প্রশ্ন দিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো তোমরা কেউ যদি এই গ্রামার আইটেমে একটু দুর্বলতা থেকে থাকে, তাহলে এই প্রশ্নগুলো তোমরা বাসায় বসে নোট করে নাও অথবা মুখস্থ করে নিতে পারো। নিলে এই প্রশ্নগুলো সাধারণত কখনো শব্দের মধ্যে পড়ে, অর্থাৎ এই যে সমাস এবং প্রত্যয়ের মধ্যে পড়তে পারে, আর কিছু পদের মধ্যে পড়তে পারে। তো আমি প্রশ্নগুলো ইম্পর্টেন্সি দিয়েই কিন্তু তোমাদের আমি প্রশ্নগুলো লিখে দিয়ে নিচ্ছি, এবং তোমরা ভালো করে লিখে নিবে। আমি পরবর্তী ক্লাসটা প্রত্যয় শেখাবো। আর তোমাদের আমি বলেছিলাম যে আমি একটা লাল সালু এবং সিরাজউদ্দৌলা নাটকটা এবং লাল সালু উপন্যাসটাকে একদিন সুন্দরভাবে মতো শিখিয়ে দেবো, যাতে তোমাদের মেইন থিমটা মনে থাকে। এবং এখান থেকে কিছু কোশ্চেন যদি আমরা পারি, কিছু কোশ্চেন আমরা বলবো। এবং আমি শেষের দিকে, যেহেতু তোমরা সময় পাচ্ছই, রোজার মাসটা ফুল রোজার মাস সময় পেয়ে যাচ্ছ, ইনশাল্লাহ রোজার মাসে আমরা তোমাদেরকে সপ্তাহে অন্তত, আমি তোমাদের কথা দিলাম সপ্তাহে 2 দিন হেল্প হবে, আমার সাথে সময় দিও তোমরা। আমি ফার্স্ট পেপারে এমসিকিউ কিছু জায়গা থেকে আমি এমসিকিউ দিয়ে দেবো, যেগুলো প্র্যাকটিস করবে। তো আমি কিছু প্রশ্ন তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা এই প্রশ্নের উত্তরগুলো সাধারণত ছবি তুলে আমার ইয়েতে পাঠাতে পারো, অথবা তোমাদের কিভাবে আমি ইয়েটা করবো, আমি এটা শব্দটা মৌখিক বলবো, তোমরা টিক চিহ্ন দিয়ে দেবে। অবশ্যই প্রশ্নগুলো মনে রাখবে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটাকে আমরা বলি সংজ্ঞামূলক কোশ্চেন। হ্যাঁ, সংজ্ঞামূলক কোশ্চেন, বেশি নয়, কয়েকটা মনে রাখবে। কি হলো সংজ্ঞামূলক প্রশ্ন? কিসের? ব্যাকরণের। হ্যাঁ, ব্যাকরণ অংশ, সংজ্ঞামূলক কোশ্চেন। 1 নম্বর দেখবে, এটা তোমরা জানো যে সংজ্ঞামূলক কোশ্চেনে বাক্যতত্ত্বে, হ্যাঁ, প্রথমেই দেখো এটা হচ্ছে বাক্যতত্ত্বে প্রশ্নটা থাকে। বাক্য যারা সলভ করা, যাদের জন্য কঠিন হয়ে যায়, তারা এটা অবশ্যই পড়বে। কি 1 নম্বর দেখো, এটা হচ্ছে বাক্য কাকে বলে? সার্থক বাক্যের লক্ষণ অথবা গুণ, লক্ষণগুলো লেখো। ক্লিয়ার? নাম্বার 1, এটা 5 নাম্বার থাকবে।
বাক্য থেকে এই একটা প্রশ্ন কিন্তু অনেকবার পড়েছে, তোমরা এই প্রশ্নগুলো বিভিন্ন রকম আসতে পারে, যেভাবেই আসুক না কেন তোমার উত্তর কিন্তু একটাই, আমরা যেটা শিখিয়েছি এই প্রশ্নটার উত্তর দিলেই চলবে। হ্যাঁ, ও দেখা যাচ্ছে না? আচ্ছা, আমি লিখে দিচ্ছি লক্ষণগুলো, এইখান থেকে আমি মুছে দিচ্ছি। বাক্য কাকে বলে? সার্থক বাক্যের, আচ্ছা গুণ লেখো, গুণ বা লক্ষণ, গুণ বা লক্ষণ বর্ণনা করো, উদাহরণ সহ বর্ণনা করতে হবে। হ্যাঁ, বর্ণনা করো। এটা কি ইম্পর্টেন্ট? লিস্টটা দিলাম না, ভিভিআই। হ্যাঁ, ভিভিআই। নাম্বার 2, বাক্য থেকে দেখো নাম্বার 2, এটাও এই দুটো প্রশ্নই করবে। বাক্য কত প্রকার না দিয়ে লিখবা যে গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ। ঠিক আছে, এই প্রশ্নটা হচ্ছে গঠন অনুসারে, গঠনানুসারে বাক্যের প্রকারভেদ, প্রকারভেদ লেখো। ঠিক আছে, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটাও ভিভিআই দিয়ে দিলাম। এই দুটো প্রশ্নে তোমার এটা বাসায়, ইন দ্য মিন টাইম বাসায় তোমরা এটা সলভ করে নিবে। আর আমি এক গ্লান্স আমি একটু বর্ণনা করব শেষে। এটা বাক্যতত্ত্বের মধ্যে যদি সমাস এবং প্রত্যয় গমন না পাও, এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এখান থেকে কিন্তু তুমি অবশ্যই যদি বাক্য তোমার কমন না পড়ে, মানে বাক্যগুলো যদি তুমি না পারো, তাহলে এখান থেকে প্রশ্নটা তুমি অবশ্যই লিখে নিবে, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর সমাস এবং প্রত্যয় থেকে যদি তোমার প্রশ্ন উত্তর না করতে চাও, তাহলে আরেকটা জায়গায় আমরা একটু চেষ্টা করব, সেটা হচ্ছে একটু আমার সাথে থাকো। উপসর্গ, উপসর্গের একটা কোশ্চেন আছে, এই সমাস এবং ইয়ে থেকে আসে এই শব্দ। এখানে হচ্ছে, এটা হচ্ছে শব্দতত্ত্বে। ঠিক আছে, এটা হচ্ছে শব্দতত্ত্ব, অর্থাৎ এটা হচ্ছে সিমেন্টিক্স, এটা সম্ভবত মরফোলজি। শব্দতত্ত্বে একটা উপসর্গের একটা প্রশ্নই সাধারণত থাকে। উপসর্গের অর্থ বাচকতা নেই। ঠিক আছে, কিন্তু অর্থ দ্যোতকতা আছে। এটা বর্ণনা করো। হ্যাঁ, ওই বর্ণনা করো বা লেখো, যাই বলো না কেন, বর্ণনা করো বা লেখো, বর্ণনা করো। এটা কিন্তু সবগুলোই 5 নাম্বার, এবং এটাও আমি ভিভিআই দিয়ে দিলাম শব্দতত্ত্বের মধ্যে। অর্থাৎ যেখানে সমাস এবং প্রত্যয় যাদের সমস্যা হয়, এই প্রশ্নটা তোমরা অবশ্যই পড়ে রাখবে, এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা, এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। সুতরাং এটাকে কেউ তোমরা ইয়ে দিও না, কি করবে না, কেউ যেন অবমূল্যায়ন করো না। আর পদ প্রকরণ থেকে, পদ থেকে আমি একটা কোশ্চেন দিব, সেটাও তোমরা এখানে লিখে নাও। এর আগে সম্ভবত আমার জানতে চেয়েছিলে স্যার কিছু লেখা প্রশ্ন দিলে ভালো হয়। হ্যাঁ, এই প্রশ্নগুলো আমি লিখাম। গদ্য পদ্য সাজেশন লাগবে, আচ্ছা ঠিক আছে দিব, গদ্য পদ্য সাজেশন লাগবে, ঠিক আছে দেয়া যাবে, সমস্যা নাই। সাইড এখন দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ। দেখো, আমি বাক্যতত্ত্ব থেকে 2টো কোশ্চেন দিয়েছি, এবং একটা বাক্য কাকে বলে, সার্থক বাক্যের গুণ বা লক্ষণ বর্ণনা করো। 2 নম্বরে দিয়েছি গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ লেখো। আর শব্দতত্ত্বে দিয়েছি উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে, বর্ণনা করো। ক্লিয়ার? আর যদি আমরা তোমার পদ থেকে দিই, পদ প্রকরণ থেকে যদি দিতে চাই, তাহলে আমি একটু দিই একটা প্রশ্ন পদ প্রকরণ থেকে। এটা হচ্ছে পদক্রম। পদক্রম থেকে দেখো একটাই পড়বা। হ্যাঁ, একটাই পড়ো। ক্রিয়াপদের প্রকারভেদ বর্ণনা করো। ঠিক আছে, ক্রিয়াপদের প্রকারভেদ। এই ক্রিয়াপদ বলতে কিন্তু সকর্মক, অকর্মক, দ্বিকর্মক আসে। সুতরাং তোমরা ভাগ করে পড়বা, একটা কর্ম অনুসারে ক্রিয়াপদ, একটা
কর্ম অনুসারে ক্রিয়াপদ, আর একটা হচ্ছে কর্তা অনুসারে ক্রিয়াপদ। কর্তা অনুসারে হচ্ছে সমাপিকা এবং অসমাপিকা, কর্ম অনুসারে সকর্ম, অকর্ম, দ্বিকর্ম। আর যদি সরাসরি ক্রিয়াপদ দেয় তাহলে 5-6 প্রকার আছে, সবগুলো কিন্তু বর্ণনা করতে হবে। সকর্ম, অকর্ম, দ্বিকর্ম, সমাপিকা, অসমাপিকা। তারপরে আছে যে তারপরে তোমার আছে প্রযোজক ক্রিয়া, তারপরে যৌগিক ক্রিয়া, তারপর মিশ্র ক্রিয়া, সবগুলো বর্ণনা করতে হবে। তো আমি একটু তোমাদের অ্যাট এ গ্লান্স এই 2 মিনিটের মধ্যে আমি তোমাদের একটু বর্ণনা দিয়ে দিই। তোমরা ব্যাকরণের যে কোনো বইয়ে তোমরা সাধারণত এই উত্তরগুলো পাবে, ব্যাকরণের যে কোনো বইয়ে তোমরা উত্তরগুলো পাবে। আর যদি না পাও আমি একটু ধারণা দিয়ে দিই, তোমরা এটা নোট করে ফেলো। নোট করে তোমরা যদি চাও আমার কাছে পাঠাই দাও, আমি সংশোধন করে দিব কোনো জায়গায় লাগলে। আমি আর 2 মিনিট সময় নেব। এই 2 মিনিটে দেখো, 2 মিনিটে কি কি আমরা চেষ্টা করবো একটু খেয়াল করে রাখো। এই 2 মিনিটের মধ্যে তুমি দেখো বাক্য কাকে বলে, সার্থক বাক্যের গুণ বা লক্ষণ। লক্ষণ বা গুণ হচ্ছে বলবা, বাক্য হচ্ছে সাধারণভাবে আমরা যে এক বা একাধিক পদ সমষ্টির পাশাপাশি বসে যখন মনের ভাব পূর্ণাঙ্গভাবে আংশিকভাবে প্রকাশ করলে তার নাম বাক্য। সংজ্ঞাটা দিয়ে দাও। একটি সার্থক বাক্যের 3টি লক্ষণ বা গুণ থাকে, একটা আকাঙ্ক্ষা, একটা যোগ্যতা, একটা নৈকট্য। প্রথমেই আকাঙ্ক্ষা লিখবে, আকাঙ্ক্ষা লিখে ওই জায়গায় ড্যাশ দিয়ে লিখবে আকাঙ্ক্ষার সংজ্ঞাটা। সাধারণভাবে আকাঙ্ক্ষার সংজ্ঞা লেখার পরে ওই জায়গায় লিখবে সাধারণভাবে একটা বাক্যের মধ্যে একটি কর্তা আর একটা বিধেয় থাকে বা উদ্দেশ্য বিধেয় থাকে। উদ্দেশ্য বিধেয় এই ক্রিয়াপদ যদি না থাকে তাহলে সে মনের ভাব অর্থাৎ ওই বাক্যটা পূর্ণাঙ্গ হয় না। তাহলে সেক্ষেত্রে এটা আমরা যেমন উদাহরণ একটা দিবা যে আমরা বা ছেলেরা মাঠে গিয়ে, এই ছেলেরা মাঠে গিয়ে কি করলো লেখানে, এটা অসমাপিকা ক্রিয়া তৈরি হয়েছে। তা মনে রাখবা যে বাক্যে যখন কোনো অসমাপিকা ক্রিয়া তৈরি হয় তখন সেটার নাম হবে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা জনিত বাক্য কখনোই পূর্ণাঙ্গ বাক্য নয়। দ্বিতীয় অংশ হচ্ছে তোমার হচ্ছে আসক্তি। আসক্তির অপর নাম হচ্ছে নৈকট্য। মাথায় রাখবে আসক্তিকে। তো ঠিক আছে, আমরা এখনই শেষ করব। হ্যাঁ, তোমরা অবশ্যই ভালো থাকবে। স্যার ফোন দিয়েছে। খুদা হাফেজ।